আজকে আমরা পড়ব একমাত্রিক গতি। তো প্রথম নেব হচ্ছে ওয়ান ডাইমেনশনাল বা একমাত্রিক। একমাত্রিক ব্যাপারটা হচ্ছে যে গতি সরল রেখায় সীমাবদ্ধ। এর সংজ্ঞা দিতে পারি যে গতি সরল রেখায় সীমাবদ্ধ, তাকে আমরা একমাত্রিক গতি বলতে পারি। যেমন উদাহরণ নিতে পারি, এর এক্সাম্পল হলো সোজা রাস্তায় হাঁটা। এটা হচ্ছে একমাত্রিক গতির উদাহরণ। দ্বিতীয় নিতে পারি দ্বিমাত্রিক গতি। যে গতি একটি সমতলে সীমাবদ্ধ, তাকে আমরা দ্বিমাত্রিক গতি বলতে পারি। যেমন এর উদাহরণ নিতে পারি, যেমন প্রাসের গতি। এটা আমরা ভেক্টরে পড়ব, প্রাসের গতি। নেক্সট আসবে ত্রিমাত্রিক গতি। এটা বলতে পারি যে গতি কোনো সমতলে সীমাবদ্ধ নয়। তাকে আমরা ত্রিমাত্রিক গতি বলতে পারি। যেমন এর উদাহরণ নিতে পারি বিমানের গতি। এরপর আমরা সংজ্ঞায় আসব স্থিতি ও গতিতে। স্থিতি হচ্ছে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি কোনো বস্তুর স্থান পরিবর্তন না হয়, মানে লিখতে পারি সময়ের সঙ্গে স্থান পরিবর্তন যদি না হয়, স্থান পরিবর্তন হবে না। উদাহরণ কি হবে? উদাহরণ নিতে পারি ঘরবাড়ি, গাছপালা ইত্যাদি। আর গতি হচ্ছে সময়ের সঙ্গে যদি স্থান পরিবর্তন হয়, তাকে আমরা গতি বলতে পারি। এর উদাহরণ নিতে পারি বাস, ট্রাক, ট্রেন ইত্যাদি, কারণ এরা সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করে। নেক্সট আর কিছু সংজ্ঞা এখানে আছে, যেমন চরম স্থিতি বা চরম গতি। চরম স্থিতি বলতে আমরা বলতে পারি চরম স্থিতি, উদাহরণ নিলে এটা বুঝতে পারবো। যেমন ঘরবাড়ি, গাছপালা, এগুলাকে আমরা চরম স্থিতি হিসাবে ধরতে পারি, কারণ এইগুলো সময়ের সাথে সাথে স্থান পরিবর্তন করে না। যেমন আমরা ধরছি গাছ, তো এটা সময়ের সাথে সাথে স্থান পরিবর্তন করে না, তো এটাকে বলতে পারি যে এটা চরম স্থিতিতে আছে, যদিও এটা নির্দেশতন্ত্রের সাপেক্ষে বিচার করব আমরা। আর চরম গতি বলতে আমরা বলতে পারি যদি কোনো বস্তু সারাক্ষণই যদি সে গতিতে থাকে। যেমন মহাবিশ্বে যদি কোনো বস্তুকে আমরা নেই, ধরে নিচ্ছি পৃথিবীটাকে আমরা বলতে পারি চরম গতিতে আছে। মানে আমরা বলতে পারি মহাবিশ্বে যদি আমরা এমন কোনো বস্তু খুঁজে পাই যেটা যদি একেবারে স্থির থাকে, তাহলে তার সাপেক্ষে কোনো বস্তু যদি গতিতে থাকে, তাহলে সেটাকে আমরা বলতে পারবো চরম গতিতে আছে। তো চরম স্থিতি বা চরম গতি বলে কিছুই হয় না এক্ষেত্রে। নেক্সট আসবো আমরা নির্দেশতন্ত্রে।
নির্দেশতন্ত্র হচ্ছে যার সাপেক্ষে কোনো বস্তুর গতি বিবেচনা করা হবে তাকে বলা হবে নির্দেশতন্ত্র। লিখতে পারি যার সাপেক্ষে স্থিতি বা গতি বিবেচনা করা হয় তাকে নির্দেশতন্ত্র বলা হয়। এই নির্দেশতন্ত্র আবার দুই প্রকার। তো এটার প্রথমে উদাহরণ নিয়ে নেই। যেমন যদি এই বিন্দুর সাপেক্ষে কোনো একটা বস্তু সোজা এগিয়ে যায় তাহলে এই ও বিন্দুটাকে বলা যেতে পারে নির্দেশতন্ত্র। এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল বা একমাত্রিক। যদি দ্বিমাত্রিক নেই তাহলে এখানে ও বিন্দু, এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, তার ক্ষেত্রে এই নির্দেশতন্ত্রটা হয়ে যাবে দ্বিমাত্রিক। আর ত্রিমাত্রিকের ক্ষেত্রে তিনটা অক্ষ থাকবে আমাদের। তো এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই ধরি, এটা যদি জেড ধরি, তার ক্ষেত্রে এই ও বিন্দুটাকে বলা হবে নির্দেশতন্ত্র। এটাকে আমরা থ্রি ডাইমেনশনাল বলতে পারি। তো নির্দেশতন্ত্র হচ্ছে এমন একটা জিনিস যার সাপেক্ষে কি করা হবে, কোনো বস্তুর স্থিতি বা গতি বিবেচনা করা হবে, তাকেই নির্দেশতন্ত্র বলা যেতে পারে। তো এই নির্দেশতন্ত্র আমরা তিন ধরনের নিচ্ছি। একটা ওয়ান ডাইমেনশনাল হতে পারে, টু ডাইমেনশনাল বা দ্বিমাত্রিক হতে পারে, বা থ্রি ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক হতে পারে। তো এই নির্দেশতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্র। জড়ত্বীয় নির্দেশতন্ত্রে নির্দেশতন্ত্রের ত্বরণ সমান শূন্য হবে, বা বলতে পারি এইটা একটা শর্ত নিতে পারি। আর একটা হচ্ছে এখানে নিউটনের সব সূত্রই প্রযোজ্য। নিউটনের সূত্র প্রযোজ্য হবে। যদি নিউটনের সূত্র প্রযোজ্য হয় এবং এই নির্দেশতন্ত্রে কোনো ঘূর্ণন বা ত্বরণ না থাকে তাহলে তাকে জড়ত্বীয় নির্দেশতন্ত্র বলতে পারি। দ্বিতীয় হচ্ছে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। এক্ষেত্রে ত্বরণ নট ইকুয়ালস টু জিরো, মানে নির্দেশতন্ত্র বেগ পরিবর্তন করবে। দ্বিতীয় হচ্ছে ঘূর্ণন গতি থাকতে পারে, ঘূর্ণন গতি থাকতে পারে। আর তৃতীয় নিব নিউটনের সূত্রাবলী প্রযোজ্য নয়। যদি এই শর্তগুলো থাকে তার ক্ষেত্রে সেই ধরনের নির্দেশতন্ত্রকে আমরা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র বলতে পারি। নেক্সট আমরা আসবো পোলার নির্দেশতন্ত্র। পোলার নির্দেশতন্ত্রের ক্ষেত্রে এটাকে আমরা দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রের সাথে তুলনা করব। ধরে নিচ্ছি আমরা এরকম একটি নির্দেশতন্ত্র নিচ্ছি দ্বিমাত্রিক। এইটা এক্স অক্ষ আছে, এটা ওয়াই অক্ষ আছে। কোনো সময় যদি কোনো একটা বিন্দু এখানে থাকে পি, এর স্থানাঙ্ক নিতে পারি আমরা এক্স কমা ওয়াই। তাহলে মূল বিন্দুর সাথে এটাকে জুড়ে দিলে ধরে নিচ্ছি এই দূরত্বটা আর, এবং এখানে যে কোণ উৎপন্ন হচ্ছে সেটা থিটা। তাহলে এর স্থানাঙ্ককে যদি আমরা আর থিটা দিয়ে দেখাই, সেক্ষেত্রে এই নির্দেশতন্ত্রকে আমরা পোলার নির্দেশতন্ত্র বলতে পারি। তাহলে এটাকে যদি কমপ্লিট করি আমরা এরকম একটি ছবি পাবো। তো এক্ষেত্রে আমরা নিতে পারি cos থিটা ইকুয়ালস টু, তাহলে যেহেতু এটা এক্স অক্ষ, এটা হয়ে যাবে এক্স, এটা ওয়াই, মানে ভূমি আছে এক্স, লম্ব ওয়াই, অতিভুজ আর, তাহলে cos ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, অর আমরা লিখতে পারি এক্স বাই আর, অর এক্স ইকুয়ালস টু হয়ে যাবে আর cos থিটা। একইভাবে যদি সাইন থিটা নেই, সাইন থিটা ইকুয়ালস টু লিখতে পারবো ওয়াই বাই আর, অর এক্ষেত্রে লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। ধরে নিচ্ছি এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার যদি করি, 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণকে যদি স্কোয়ার করে যোগ করি,
অতএব আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার কমন নিলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তো আমরা জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, অতএব আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, অর লেখা যেতে পারে আর ইকুয়ালস টু রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখান থেকে আমরা আর এর মান নির্ণয় করতে পারি। একইভাবে যদি থিটা বের করতে চাই আমরা লিখতে পারি ট্যান অফ থিটা ইকুয়ালস টু ওয়াই বাই এক্স, অর এক্ষেত্রে আমরা লিখতে পারবো থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এখান থেকে আমি থিটার মান পাচ্ছি এক্স ওয়াইয়ের রেসপেক্টে, আবার আর এর মান পাচ্ছি এক্স ওয়াইয়ের রেসপেক্টে। তো এখানে আমার যে অবস্থান ভেক্টরে ছিল এক্স আর ওয়াই সেটা আর আর থিটাতে চেঞ্জ হয়ে যাচ্ছে, যার জন্য এটাকে বলা হবে পোলার নির্দেশতন্ত্র। মানে যে কোনো স্থানাঙ্ককে দ্বিমাত্রিক ক্ষেত্রে যদি আমরা আর আর থিটাতে চেঞ্জ করি সেক্ষেত্রে সেই নির্দেশতন্ত্রকে বলা হবে পোলার নির্দেশতন্ত্র। নেক্সট আসবো আমরা গোলীয় নির্দেশতন্ত্রে। গোলীয় নির্দেশতন্ত্রের ক্ষেত্রে তিনটা অক্ষ নিতে পারি। ধরে নিচ্ছি এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ এবং এটা জেড অক্ষ। তাহলে কোনো একটা সময় যদি এখানে একটি পি বিন্দু থাকে, পি এর স্থানাঙ্ক আমরা নিতে পারি এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে এটাকে যদি আমরা জুড়ে দেই এটাকে আমরা আর বলতে পারি। এইবার এই আরটা ধরে নিচ্ছি জেড অক্ষের সাথে থিটা কোণ করে। তাহলে এই থিটাটাকে যদি আমরা পজিটিভ জেড থেকে নেগেটিভ জেড পর্যন্ত বাড়াই, অর্থাৎ আমরা এইভাবে যদি এটাকে ঘোরাতে পারি তাহলে আমরা একটি অর্ধবৃত্তাকার অংশ পাবো। এইবার এই আর বাহুটাকে এই তলে আমরা ফাই কোণে ঘোরাবো, অর্থাৎ এটার যদি ফুট অফ পারপেন্ডিকুলার নেই, অর্থাৎ পি বিন্দুর উপরে যদি একটি লাইট জ্বালি সেক্ষেত্রে পি বিন্দুর ছায়া এখানে পড়বে পি প্রাইম। তাহলে এখানে যে লাইনটা পাচ্ছি অর্থাৎ ও পি প্রাইম, এই ও পি প্রাইমকে যদি এক্স অক্ষের সাপেক্ষে ঘোরানো হয় তাহলে এই অ্যাঙ্গেলটা যদি ফাই বলি তাহলে এই ফাইকে আমরা ঘোরাবো 360 ডিগ্রি, অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে থিটাটাকে ঘোরাচ্ছি আমরা 0 টু পাই 180 ডিগ্রি ঘোরাচ্ছি এবং ফাইকে ঘোরাচ্ছি আমরা 0 টু 2 পাই 360 ডিগ্রি। তাহলে এই যে লাইনটা আছে এইটাকে যদি আমরা 360 ডিগ্রি ঘোরাই আমরা একটা গোলক পাবো। সেক্ষেত্রে এই স্থানাঙ্কটাকে আমরা লিখতে পারবো আর কমা থিটা কমা ফাই। তাহলে এই আরটা হয়ে যাবে যে গোলক পাচ্ছি তার ব্যাসার্ধ, থিটাটা হয়ে যাবে 0 টু পাই, ভ্যারি করতে পারে এটা, 0 টু পাই হলে প্লাস জেড থেকে মাইনাস জেড পর্যন্ত আসবো, অর্থাৎ এইরকম একটি বক্র অংশ পাবো। এবং ফাইটা ঘোরাবো আমরা 0 টু 2 পাই অর্থাৎ 360 ডিগ্রি। 360 ডিগ্রি এটাকে যদি ঘোরাই তার ক্ষেত্রে আমরা একটা গোলক পেয়ে যাব। এক্ষেত্রে এটাই হচ্ছে আমার গোলীয় নির্দেশতন্ত্র ত্রিমাত্রিক স্তরে। এবার অঙ্কের কিছু জিনিসে আসবো। এই চ্যাপ্টারটা বুঝবার জন্য আমার ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের কিছু সমীকরণ লাগবে। এগুলো আমরা আপাতত মুখস্থের মতো করব, পরবর্তী ক্ষেত্রে এটা অঙ্কে যখন শিখবো তখন নিয়ম অনুযায়ী করব। তো ডেরিভেটিভের ক্ষেত্রে অপারেটর হচ্ছে ডিডিএক্স, এটাকে অপারেটর বলা হয়, এটা ডেরিভেটিভ বা অবকলন বলতে পারি। তো এর কিছু সূত্র, প্রথম সূত্র নিতে পারি ডিডিএক্স অফ যদি এক্স হয় এটার মান আসবে হচ্ছে 1, কারণ ডিএক্স বাই ডিএক্স সাধারণ নিয়ম অনুযায়ী উপর নিচ কেটে গেলে কত থাকবে 1 থাকবে। তো ডিডিএক্স অফ এক্স ইকুয়ালস টু আমরা 1 নিতে পারি। সেকেন্ড পয়েন্ট নেব, যদি লিখি ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এর ক্ষেত্রে সমীকরণ আসবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, অর্থাৎ এক্ষেত্রে এক ঘাত কমবে। 3 নাম্বার নেব ডি ডিএক্স অফ সাইন এক্স, এটা হয়ে যাবে কস এক্স। 4 নাম্বার নেব ডি ডিএক্স অফ কস এক্স ইকুয়ালস টু মাইনাস সাইন এক্স। এই চ্যাপ্টারটা পড়বার জন্য মোটামুটি এই 4টা সমীকরণ আমার লাগবে ডেরিভেটিভ থেকে। ইন্টিগ্রেশন থেকে লাগবে, ডেরিভেটিভ মানে ভাঙা বলতে পারি, কারণ এখানে প্রতিবার ডেরিভেটিভ হলে এক ঘাত করে কমবে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সেই রকম এক ঘাত করে বাড়বে। তাহলে ইন্টিগ্রেশনের চিহ্ন হচ্ছে এস, চিহ্নটাকে আমরা যদি একটু টেনে লিখি যেটা দেখতে পাবো সেটাকে আমরা ইন্টিগ্রেশন সিম্বল হিসাবে ধরতে পারি। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স এটা হয় এক্স
প্লাস এর সাথে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট থাকে বা ইন্টিগ্রেশন ধ্রুবক থাকে। তো এটাকে আমরা এই মুহূর্তে ব্যবহার করব না, এটা ছাড়াই শিখব, পরবর্তী ক্ষেত্রে এটাকে নিয়ে আসবো। 2 নাম্বার লিখতে পারি ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। 3 নাম্বার নেব ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স। তো এখানে সাইন এক্সের ডিফারেন্সিয়েশন করতে শুধু কস এক্স এসেছিলো, কিন্তু এখানে মাইনাস কস এক্স আসবে, কস এক্স প্লাস একটা ইন্টিগ্রেশন ধ্রুবক। 4 নাম্বার নেব ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিএক্স, এটা হয়ে যাবে প্লাস সাইন এক্স প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। তো এই চ্যাপ্টারটা পড়বার জন্য মোটামুটি আমার এই 4-8টা সমীকরণ প্রয়োজন বা সূত্র প্রয়োজন, বাকি যা সূত্র আছে সেগুলো আমরা পরে শিখব। তো এই চ্যাপ্টারটা শুরু করবার জন্য আর কিছু সংজ্ঞা, যেমন প্রথম আছে চলন। চলন বলতে পারি কোনো গতিশীল বস্তু যদি সরল রেখা বরাবর চলে, অর্থাৎ বস্তুর গতি হবে সরল রেখা বরাবর। যদি আমরা সোজা রাস্তা বরাবর যাই সেক্ষেত্রে এটাকে চলন বলবো। দ্বিতীয় হচ্ছে ঘূর্ণন। ঘূর্ণন মানে হচ্ছে যদি কোনো বস্তু একটি নির্দিষ্ট অক্ষ বা বিন্দুর সাপেক্ষে ঘুরতে থাকে, মানে আমরা লিখতে পারি বিন্দু বা অক্ষের সাপেক্ষে যদি কোনো বস্তু ঘুরে, তার ক্ষেত্রে তার গতিকে আমরা ঘূর্ণন গতি বলবো। যেমন আমরা বলতে পারি ফ্যানের গতি, ফ্যান কি হচ্ছে একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘুরছে, সেক্ষেত্রে ওটাকে আমরা ঘূর্ণন গতি বলতে পারি। নেক্সট আসবে আমাদের মিশ্র গতি। মিশ্র গতি বলতে এতে চলনও থাকবে প্লাস ঘূর্ণনও থাকবে। উদাহরণ নিতে পারি সাইকেলের চাকার গতি, এটাকে আমরা বলতে পারি মিশ্র গতি। নেক্সট কিছু সংজ্ঞায় আসব, যেমন এক্ষেত্রে প্রথম সংজ্ঞা হচ্ছে দূরত্ব, ইংলিশটা বলতে পারি ডিস্টেন্স। তো দূরত্ব হচ্ছে যদি এটা প্রাথমিক বিন্দু ধরি আই আর এটার যদি অন্তিম বিন্দু ধরি এফ, প্রাথমিক বিন্দু ফর ইনিশিয়াল, অন্তিম বিন্দুটা হচ্ছে ফাইনাল। এবার এই আই থেকে এফের আমরা যে কোনো পথে যেতে পারি, এইভাবে একটাই যেতে পারি বা এইরকম পথে যেতে পারি বা এইরকম পথে যেতে পারি। তো যে পথে যাব তার পথের দৈর্ঘ্যটা আলাদা আলাদা পাবো আমরা। তো দূরত্ব বলতে আমরা বলতে পারি প্রাথমিক ও অন্তিম বিন্দুর মধ্যে পথের দৈর্ঘ্য। মানে যে পথে যাব সেই হিসাবে কী হবে, আমার দূরত্ব আলাদা আলাদা হতে পারে। তো নতুন জিনিস, এটার প্রথমে আমরা রাশিটা দেখব। এটা যেহেতু শুধুমাত্র মান আছে তাই এটি স্কেলার রাশি। নেক্সট মাত্রা দেখব। মাত্রা আমরা ক্যাপিটাল এল দিয়ে দেখাতে পারি, কারণ এটা লেন্থ হিসাবে ট্রিট হবে। নেক্সট একক দেখব। যদি সিজিএসে দেখি তাহলে এর একক হবে সেন্টিমিটার, যদি এসআইতে দেখি এর একক হয়ে যাবে মিটার। এটা হচ্ছে আমার দূরত্ব। এর পাশাপাশি আমরা সরণ করব। সরণ ইংলিশটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তো সরণের ক্ষেত্রে সংজ্ঞাটা হচ্ছে প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দুর মধ্যে লম্ব দূরত্ব। সংজ্ঞা নিতে পারি প্রাথমিক ও অন্তিম বিন্দুর মধ্যে লম্ব দূরত্ব।
একে বলা হবে সরণ। তাহলে এটা রাশিতে আসব, যেহেতু এর মান ও অভিমুখ দুই আছে তাই এটি ভেক্টর রাশি। নেক্সট মাত্রায় আসব, এর মাত্রাও এল হয়ে যাবে কারণ এটা লম্ব দূরত্ব। নেক্সট এককে আসব, একক যদি দেখি সিজিএসে হয়ে যাবে সেন্টিমিটার, এসআইতে হয়ে যাবে মিটার। তো পাশাপাশি আমরা দূরত্ব আর সরণের পার্থক্য করতে পারি। প্রথম পার্থক্য দেব সংজ্ঞা। দূরত্বের সংজ্ঞা হচ্ছে প্রাথমিক ও অন্তিম বিন্দুর মধ্যে পথের দৈর্ঘ্যকেই বলা হচ্ছে দূরত্ব। সরণ হচ্ছে প্রাথমিক ও অন্তিম বিন্দুর মধ্যে লম্ব দূরত্ব। নেক্সট দ্বিতীয় পয়েন্ট, এটা হচ্ছে স্কেলার রাশি, এটা হচ্ছে ভেক্টর রাশি। তো এখানে আর দুটো পয়েন্ট আমরা জুড়তে পারি, সেটা হচ্ছে দূরত্ব শূন্য হতে পারে না। এক্ষেত্রে আমরা নিতে পারি সরণ শূন্য হতে পারে। উদাহরণস্বরূপ আমরা নিতে পারি বৃত্তীয় গতি। কোনো একটা বস্তু যদি পুরো বৃত্তটা ঘুরে আসে, অর্থাৎ এইভাবে গিয়ে যদি তার প্রাথমিক আর অন্তিম যদি একটাই বিন্দু হয়ে যায়, তার ক্ষেত্রে তার সরণ শূন্য হয়ে যাবে। তো পার্থক্যের আকারে আমরা এই তিনটা পয়েন্ট নিতে পারি। একটা হচ্ছে সংজ্ঞা দেব, দ্বিতীয় রাশি দেব স্কেলার রাশি না ভেক্টর রাশি, তৃতীয় দিতে পারি দূরত্বের মান কখনো শূন্য হতে পারে না কিন্তু সরণের মান শূন্য হতে পারে। তো এর সাথে সাথে আমরা ব্যাখ্যা দেব হচ্ছে দ্রুতি। দ্রুতি বা ইংলিশটা হচ্ছে স্পিড। স্পিড যদি এটাকে আমরা ক্যাপিটাল ভি দিয়ে দেখাই, ভি ইকুয়ালস টু হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, মানে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করবে তাকেই বলা হচ্ছে দ্রুতি। তাহলে ভি ইকুয়ালস টু আমরা সমীকরণ লিখতে পারি ডি বাই টি, যেখানে ডিটা ডিস্টেন্স বোঝাবে। নেক্সট, যেহেতু দূরত্বটা স্কেলার রাশি ছিল তাই এটাও হয়ে যাবে স্কেলার রাশি। এটাকে লিখতে পারি আমরা স্কেলার রাশি। নেক্সট আমরা আসবো মাত্রাতে, মাত্রা হয়ে যাবে এল টি টু দি পাওয়ার -1। নেক্সট আসবো এককে, একক নিতে পারি যদি সিজিএস নেই সেন্টিমিটার পার সেকেন্ড, এসআই নিলে হয়ে যাবে মিটার পার সেকেন্ড। যেহেতু দূরত্বের মান শূন্য হতে পারে না তাই এখানে আমরা বলতে পারি দ্রুতি শূন্য হতে পারে না। তো এর সাথে তুলনা করবার জন্য আমরা বেগে আসতে পারি। বেগ ইংলিশটা হচ্ছে ভেলোসিটি। তো ভেলোসিটির ক্ষেত্রে এটাকে স্মল বি দিয়ে দেখালে এটা ইকুয়ালস টু হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, অর আমরা লিখতে পারি ভি ইকুয়ালস টু এস বাই টি। তাহলে একক সময়ে যে পরিমাণ সরণ হবে তাকেই ওই বস্তুর বেগ বলা হয়। তাহলে যেহেতু সরণ আছে তাই এটার রাশি হয়ে যাবে ভেক্টর রাশি, কারণ এর মান অভিমুখ দুইই থাকছে। মাত্রায় আসব, মাত্রা হয়ে যাবে এল টি টু দি পাওয়ার -1। নেক্সট এককে আসব, সিজিএস পদ্ধতিতে হবে সেন্টিমিটার পার সেকেন্ড, এসআইতে হবে মিটার পার সেকেন্ড। নেক্সট আসব বেগের মান শূন্য হতে পারে, তার ক্ষেত্রে উদাহরণ নিচ্ছি বৃত্তীয় গতি। কোনো একটা বস্তু যদি একটা বৃত্ত বরাবর ঘুরে আসে তার ক্ষেত্রে তার সরণ শূন্য, যেহেতু সরণ শূন্য হবে তাই তার বেগও শূন্য হবে। তাহলে এইখান থেকে আরেকটি কোশ্চেন আসে, সেটা হচ্ছে দ্রুতি শূন্য হলে কি বেগ থাকবে? অবশ্যই না, কিন্তু বেগ শূন্য হলে দ্রুতি থাকতে পারে। যেমন বৃত্তীয় গতি, বৃত্তীয় গতির ক্ষেত্রে বস্তুর বেগটা শূন্য হয়ে যাচ্ছে পূর্ণ বৃত্তের ক্ষেত্রে,
কিন্তু তার দ্রুতি থাকতে পারে। নেক্সট আসবো আমরা গড় দ্রুতি। গড় দ্রুতিকে যদি আমরা ভি মাথায় বাদ দিয়ে দেখাই, এটা হবে মোট দূরত্ব বাই মোট সময়। অর্থাৎ এক্ষেত্রে আমরা সমীকরণ নিতে পারি ভি বার, বুঝবার জন্য আমরা এরকম নিতে পারি, ধরে নিচ্ছি তিনটা পথের দৈর্ঘ্য আছে, এটা যদি L1, এটা L2, এটা যদি L3 হয়, ধরে নিচ্ছি এটা যেতে সময় T1, এটা T2, এটা T3, তাহলে ভি বার ইকুয়ালস টু হয়ে যাবে L1 প্লাস L2 প্লাস L3 বাই T1 প্লাস T2 প্লাস T3, মোট দূরত্ব বাই মোট সময়। এটার হিসাব করলে আমরা গড় দ্রুতি পেয়ে যাব। একইভাবে এর সাথে যদি গড় বেগ আলোচনা করি, তার ক্ষেত্রে আমরা নিতে পারি ভি বার ইকুয়ালস টু মোট সরণ বাই মোট সময়। তাহলে কোনো বস্তুর সরণ যদি আমরা এইরকম নেই, ধরে নিচ্ছি মোট সরণটাকে যদি L1 প্লাস L2 নেই, তাহলে মোট সময়টা আমরা যদি T1 প্লাস T2 নেই, তাহলে গড় বেগ হয়ে যাবে ভি বার ইকুয়ালস টু L1 প্লাস L2 বাই T1 প্লাস T2। এক্ষেত্রে আমরা গড় বেগ নির্ণয় করতে পারি। তারপর আসবো তাৎক্ষণিক বেগে। তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক দ্রুতিতেও আসতে পারি আমরা। তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক দ্রুতির ক্ষেত্রে ধরে নিচ্ছি আমার একটা পথ আছে, তার এইটুকু অংশ ধরবো, ধরে নিচ্ছি এইটুকু অংশের দূরত্ব বা সরণ হচ্ছে ডেল্টা এক্স এবং সময় হচ্ছে ডেল্টা টি। তাহলে ডেল্টা ভি ইকুয়ালস টু লেখা যাবে লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা এক্স বাই ডেল্টা টি। লিমিট ডেল্টা টি টেন্স টু 0-র মানে হচ্ছে ডেল্টা টি এর মানটা খুব ক্ষুদ্র, 0-র খুব কাছাকাছি কিন্তু 0 নয়, সেক্ষেত্রে এটাকে আমরা লিখতে পারি লিমিট, এলটি বলতে লিমিট বোঝাবো, এখানে LIM দিয়েও লেখা যেতে পারে লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা এক্স বাই ডেল্টা টি। যদি ডেল্টা টি টেন্স টু এইভাবে 0 হয়, তাহলে এটা ডিতে চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমরা এখানে তাৎক্ষণিক বেগ ভি দিয়ে যদি দেখাই, ভি ইকুয়ালস টু হয়ে যাবে ডিএক্স বাই ডিটি, যেখানে এই ডিডিটিটা হচ্ছে আমার অবকলনের অপারেটর। এরপর আমরা আসব ত্বরণে। ত্বরণ বা অ্যাক্সিলারেশন। তো ত্বরণের সংজ্ঞা হচ্ছে সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলবে। ধরে নিচ্ছি এরকম একটি পথ আছে, কোনো একটি গাড়ি ইউ বেগে চলছিল, দিয়ে বেগ বৃদ্ধি করে ভি হয়েছে, ধরে নিচ্ছি ইউ থেকে ভি হতে তার সময় নিয়েছে টি। তাহলে ত্বরণকে আমরা লিখতে পারবো ত্বরণ সমান বেগ বৃদ্ধি বাই সময়। তাহলে নেওয়া যেতে পারে ত্বরণকে যদি আমরা এ দিয়ে দেখাই, এ ইকুয়ালস টু বেগ বৃদ্ধি অর্থাৎ অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময় টি। তাহলে সমীকরণ আসবে এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। এখন যদি ইউ ইকুয়ালস টু 0 হয়, অর্থাৎ প্রাথমিক বেগ সমান 0, অর্থাৎ স্থিরাবস্থা থেকে যদি বস্তুটা যাত্রা শুরু করে, তার ক্ষেত্রে আমরা লিখতে পারি এ ইকুয়ালস টু ভি মাইনাস 0 বাই টি অর এ ইকুয়ালস টু ভি বাই টি। তো নতুন জিনিস রাশি দেখব। তো এটার ক্ষেত্রে যেহেতু এটা বেগের সাথে সম্পর্কিত, তাই এর রাশিটা হচ্ছে ভেক্টর, এটি ভেক্টর রাশি। নেক্সট আমরা এর মাত্রা দেখব। এর মাত্রা হয়ে যাবে বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস 1 বাই টি, অর্থাৎ এল টি টু দি পাওয়ার মাইনাস 2। নেক্সট আসবো আমরা এককে। যদি সিজিএস পদ্ধতিতে নেই, এটা হয়ে যাবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি এসআইতে নেই, তার ক্ষেত্রে এটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা গেল আমার ত্বরণের ব্যাপার।
একইভাবে যদি আমরা মন্দনে আসি, মন্দন হচ্ছে ঋণাত্মক ত্বরণ, অর্থাৎ ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার, মন্দন হবে বেগ হ্রাসের হার। অর্থাৎ এক্ষেত্রে সমীকরণ ছিল ভি গ্রেটার দেন ইউ। এখন আমরা নিতে পারি এরকম একটি পথ যার এইটা প্রাথমিক বেগ ইউ আছে, এটা অন্তিম বেগ ভি আছে। এক্ষেত্রে ইউ গ্রেটার দেন ভি, অর্থাৎ প্রাথমিক বেগটা বেশি, সেক্ষেত্রে মন্দনকে আমরা লিখতে পারি প্রাথমিক বেগ মাইনাস অন্তিম বেগ বাই সময়। অর্থাৎ এক্ষেত্রে বেগ হ্রাসের হারকে আমরা ত্বরণ বলতে পারি। বাকি এর একক মাত্রা যা ছিল সেটা একই রকমের থাকবে। যেমন আমরা একটা উদাহরণ নিতে পারি অভিকর্ষীয় ত্বরণ। এটাকে আমরা জি দিয়ে দেখাতে পারি। জি এর মান হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা 980 বা 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট আমরা আসবো তাৎক্ষণিক ত্বরণে। তাৎক্ষণিক ত্বরণ বলতে যেহেতু বেগ পরিবর্তনের হার, এটাকে আমরা লিখতে পারি a ইকুয়ালস টু ডিভি বাই ডিটি। একবারে ডাইরেক্ট করছি ডিভি বাই ডিটিতে, মানে কোনো একটা পথ যদি এরকম থাকে, ধরে নিচ্ছি এইখানে পরিবর্তন বেগের হচ্ছে ডেল্টা ভি, কত সময় ডেল্টা ডি, তাহলে a ইকুয়ালস টু লেখা যায় লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা ভি বাই ডেল্টা টি, যেহেতু ডেল্টা টি টেন্স টু জিরো আছে তাই এটা হয়ে যাবে ডিভি বাই ডিটি। আবার আমরা জানি এখান থেকে ভি ইকুয়ালস টু ডিএক্স বাই ডিটি, তাহলে লেখা যেতে পারে এ ইকুয়ালস টু ডি ডিটি অফ ডি এক্স বাই ডিটি, তাহলে এখান থেকে হয়ে যাবে ডি টু এক্স বাই ডি টি টু, এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এক্সের। তো এটাই হচ্ছে আমার তাৎক্ষণিক ত্বরণ। তাৎক্ষণিক ত্বরণ বলতে পুরো পথের মধ্যে নির্দিষ্ট কোনো জায়গায় যদি আমরা ক্যালকুলেশন করি, সেই নির্দিষ্ট জায়গার ক্ষেত্রে যেটুকু ত্বরণের বেগের পরিবর্তন আসবে তাকে বলা হবে তাৎক্ষণিক ত্বরণ। এখান থেকে কোশ্চেন যেরকম আসতে পারে মেনলি সংজ্ঞাগুলোয় আসে, নির্দেশতন্ত্র কাকে বলে, স্থিতি কাকে বলে, গতি কাকে বলে, সরণের সংজ্ঞা, তার একক মাত্রা, দ্রুতির সংজ্ঞা, তার একক মাত্রা, গড় দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি, যা যা সংজ্ঞা হলো সেই সব সকল সংজ্ঞা আসতে পারে। এছাড়া আসতে পারে দ্রুতি এবং বেগের পার্থক্য, আর ত্বরণ মন্দনের ক্ষেত্রেও পার্থক্য কোনো ক্ষেত্রে দিতে পারে, সংজ্ঞাই আসে মেনলি। আর এখান থেকে কিছু কোশ্চেন যেমন বেগ শূন্য হলে কি ত্বরণ থাকতে পারে, বা ত্বরণ শূন্য হলে কি বেগ থাকতে পারে, একইভাবে দ্রুতি শূন্য হলে কি বেগ থাকতে পারে, বা বেগ শূন্য হলে কি দ্রুতি থাকতে পারে, এই টাইপের কিছু কোশ্চেন পরীক্ষায় আসে।